সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা অনলাইনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মার্চ 2025 উপলক্ষে বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সার জয়ের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, আমাদের আজকের আয়োজন সৌজন্যে জেনোপ্ল্যাট অ্যাকোয়া। আজকের বিষয় কোলোরেক্টাল ক্যান্সার। আর এই বিষয়ে বরাবরের মতো আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন ভার্চুয়ালি কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মেহেদী ফারুক, সহকারী অধ্যাপক, অনকোলজি বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। যেহেতু পুরো মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস, এই মাসটা উদযাপন করা হচ্ছে। আমি শুরুতে একটু জানতে চাই যে এইবারে কোলোরেক্টাল ক্যান্সারের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের পূর্ববর্তী অবস্থা থেকে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটটি কেমন? আসলে যদি সত্যি কথা বলতে হয় যে কোলোরেক্টাল ক্যান্সার প্রবণত বাংলাদেশে এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে রিলেটিভলি ওয়েস্টার্ন কান্ট্রি গুলার থেকে অনেক কম ছিল। এখনো কমই আছে আমি বলবো, কিন্তু ডে বাই ডে যত আরবানাইজেশন, শহরায়ন বাড়ছে এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, তো তত এটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যেও ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর মধ্যেও কোলোরেক্টাল ক্যান্সারের প্রবণতাটা আগের চেয়ে অনেক ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এবং আমরা শহরের অনেক মানে মানুষদের মধ্যেই ইদানিং কোলোরেক্টাল ক্যান্সারের ডিটেক্ট করতে পারছি এবং এটা প্রবণতা দিনকে দিন বাড়ছে। সো আমি বলবো যে এটা এখন আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর ক্যান্সার হিসেবে নাই, এটা আসলে এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে এবং বিশেষ করে বাংলাদেশের মতো কান্ট্রি গুলাতেও এই ক্যান্সারের প্রবণতা ক্রমশই বাড়ছে। মানে দেখা যাচ্ছে যে অন্যান্য ক্যান্সারের সাথে সাথে কোলন ক্যান্সারের রোগীর সংখ্যাও বাড়ছে এবং বাংলাদেশেও এই রোগীর প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। আমি একটু জানতে চাই যে বয়সসীমা সম্পর্কে, যে কোন বয়সের কোলোরেক্টাল ক্যান্সারের রোগীরা আপনারা বেশি পাচ্ছেন বা কোন বয়সটা বেশি নিয়ে আসছেন? আসলে যদি সত্যি কথা বলতে হয় যে কোলোরেক্টাল ক্যান্সারের প্রবণতাটা যত এজিং হতে থাকে আফটার 50 ইয়ার্স তত বাড়তে থাকে। এই জন্য কোলন ক্যান্সার স্ক্রিনিং এর প্রোগ্রামও আসলে যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে 45 টু 50 ইয়ার্স এর পর থেকেই করার জন্য অ্যাডভাইস করা হয়। কিন্তু এটা হচ্ছে কমন পিপলের ক্ষেত্রে, আসলে যারা কমন মাস পিপল তাদের ক্ষেত্রে দেখা যায় যে আফটার 50 ইয়ার্স এর পর থেকে এটার প্রবণতাটা বাড়তে থাকে এবং এজ যত বাড়তে থাকে তত এটার অকারেন্স হওয়ার বা রিস্ক এটা বাড়তে থাকে। কিন্তু কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, যে সমস্ত জেনেটিক ফ্যাক্টর যদি মানে ফ্যামিলিতে থাকে বা কারো পার্সোনালি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম, এই রুলস এর মধ্যে তারা পড়ে না। যেমন আমরা যদি একটা সিনড্রোমের কথা বলি, যেমন লিমস সিনড্রোম, ফ্যামিলিয়াল এডেনোমিটাস পলিপোসিস, এই ধরনের যাদের সিমটম থাকে ফ্যামিলিতে অথবা কোলন ক্যান্সারের হিস্ট্রি থাকে, বাবা মা অথবা ভাই বোন বা ফ্যামিলিতে খুব ক্লোজ রিলেটিভে যাদের কোলন ক্যান্সারের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা আসলে ওই 50 ইয়ার্স এর এটা বেরিয়ারটা মানে না। তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের যদি ফ্যামিলিতে ফ্যাট থাকে বা তার সেই লিঞ্চ সিনড্রোমের পেশেন্ট হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে 20 ইয়ার্স বা এই সময়ের মধ্যেই তারা দেখা যাচ্ছে আক্রান্ত হয়ে যায়। তো এই জন্য আমি অ্যাডভাইস বলবো যে আমাদের যারা দর্শক আছে, যাদের ফ্যামিলিতে কোন কোলন ক্যান্সার আছে বা ফ্যামিলিতে কোনো মায়ের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রে বা লিন সিনড্রোমের কোন হিস্ট্রি আছে অথবা পলিপের হিস্ট্রি আছে, আমার খুব ক্লোজ রিলেটিভ অনেক পলিপের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব আর্লি, আমরা বলি যে অ্যাবাউট 20 ইয়ার্স অনওয়ার্ডস বা 20 ইয়ার্স এর আগে থেকেই তাদেরকে স্ক্রিনিং এর আওতায় আনা। তো ইউজুয়ালি এজ হচ্ছে, আমি যদি বলি খুব সহজ ভাবে, আফটার 50 ইয়ার্স তাদেরই বেশি হয়। আর যদি জেনেটিক কোনো প্রিডিসপোজিশন থাকে বা জেনেটিক ফ্যাক্টর থাকে, তাহলে এর আগেও হতে পারে। শুধু যে বয়োজ্যেষ্ঠদের কোলন ক্যান্সার হবে সেই বিষয়টি নিয়ে এখন কিন্তু ইয়াং জেনারেশনেরও কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে। একটু জানতে চাই যে এই যে ইয়াং জেনারেশনের কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে, তার পেছনে কারণ কি? আসলে ইয়াং জেনারেশন শুধু কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে না, ইদানিং অনেক ক্যান্সারের প্রবণতাটা ওয়ার্ল্ড ওয়াইডই বাড়ছে এবং এই প্রবণতাটা বাংলাদেশে এবং ইয়াং জেনারেশনের মধ্যে কোলন ক্যান্সারের প্রবণতা বাড়ছে। এটা আসলে মাল্টিফ্যাক্টরিয়াল কজ। এটাকে কোনো একটা স্পেসিফিক কজের সঙ্গে মানে
অ্যাসোসিয়েট করা যাবে না, যে এই কারণটার জন্যই ইয়াংদের মধ্যে কোলন ক্যান্সারের প্রবণতা বাড়ছে। যদি খুব গ্রসলি আমি বলি যে আমাদের খাদ্যাভ্যাসের একটা খুব বড় প্রভাব আছে কোলন ক্যান্সারের উপরে। যেমন আমাদের আগে যে খাদ্যাভ্যাস ছিল সেটা অনেকাংশেই আমরা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ইদানিং ফাস্ট ফুড খুব বেশি খাই, বেভারেজ, কোল্ড বেভারেজ খুব বেশি খাই, সফট ড্রিঙ্কস, সল্টি ফুড বেশি খাই, প্রসেসড ফুড আমরা খুব বেশি খাই। এগুলার সাথে আপনার কোলন ক্যান্সারের খুব ক্লোজ অ্যাসোসিয়েশন আছে। আমাদের ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইলের অনেক আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা ইদানিং কায়িক পরিশ্রম খুবই কম করি, শারীরিক পরিশ্রম, এক্সারসাইজ এটার আমাদের অভ্যাস খুবই কম, বা আমাদের বেশিরভাগ যারা আমরা শহরে থাকি সেডেন্টারি লাইফ লিড করি, ঘরে বসে থাকা অথবা বসে বসে টিভি দেখা অথবা বসে বসে পড়াশোনা করা, কম্পিউটার কাজ করা, অফিসিয়াল জব করা। তো আমাদের হাঁটা, ব্যায়াম করা এই ধরনের অভ্যাস আসলে অভ্যাস শুধু না, আমাদের সময় আসলে হয় না, এত ব্যস্ততার জীবন আমাদের যায় যে আমাদের শারীরিক পরিশ্রম করার কোনো সময় নেই। এটা একটা বড় ফ্যাক্টর যেটা আমরা বলবো যে কোলন ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড। আরেকটা খুব বড় জিনিস হচ্ছে যে আমরা অবেসিটিতে ইদানিং আমাদের সমাজের মধ্যে, এটা আসলে আগে ছিল না, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি দেখা যেত, কিন্তু এখন কিন্তু যদি আমরা দেখি যে আমাদের শহরের মানুষদের মধ্যে এমনকি বাচ্চাদের মধ্যেও অবেসিটি প্রবণতাটা কিন্তু বেড়ে যাচ্ছে। অবেসিটি বেড়ে যাচ্ছে এবং অবেসিটির সঙ্গে অনেকগুলো ক্যান্সারের খুব ক্লোজ অ্যাসোসিয়েশন আছে। এর মধ্যে কোলন ক্যান্সার অন্যতম একটা ক্যান্সার, যে কারণে কোলোরেক্টাল ক্যান্সার অবেসিটির সাথে অ্যাসোসিয়েটেড আছে। এছাড়া আমি বলবো যে আরো কিছু ইনফ্লামেটরি ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে আমাদের দেখা যায় ফুডের মধ্যে প্লাস্টিক, পেস্টিসাইডস সমৃদ্ধ আমাদের খাবার দাবারের মধ্যে। তারপর হচ্ছে যে আমাদের দেখা যায় যে আমাদের যে সমস্ত সবজি সেগুলোর মধ্যেও হেভি মেটালের অস্তিত্ব পাওয়া যায়, হেভি মেটাল পাওয়া যায়, যেগুলোর আসলে লং টার্ম একটা ইফেক্ট আছে ক্যান্সারের জন্য। এছাড়া কিছু সোশ্যাল ফ্যাক্টর আছে, আমি বলবো যে এটাও খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, যদিও সরাসরি কোলন ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড করা যায় না, কিন্তু আমি বলবো যে যেমন ধরেন আমাদের এখনকার যে লাইফস্টাইল, আমরা খুব স্ট্রেসফুল লাইফ লিড করি, আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসোমনিয়া, একটা স্ট্রেসফুল লাইফ শহরে জীবন পার করি, যেগুলোর সাথে অ্যাসোসিয়েশন আছে যে আমাদের ইমিউনিটিটা এটাতে হ্যাম্পার করে এবং আমাদের ক্রনিক ইনফ্লামেশন করে, এবং যেটা আলটিমেটলি ক্যান্সারের প্রবণতাটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। এটা একটা বড় বড় ফ্যাক্টর। এছাড়া জেনেটিক ফ্যাক্টর গুলো তো আছেই, এটা তো আমি বলবোই। কিছু একুয়ার জেনেটিক মিউটেশন আমাদের ঘটে, যে কারণে আমাদের এই কোলোরেক্টাল ক্যান্সারের প্রবণতাটা বেড়ে 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 যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। যদি মোট কথা বলতে হয় যে আমাদের মধ্যে খাদ্যাভ্যাসগত পরিবর্তন, যেমন আমরা এখন যে খাবারগুলা খাই, বেশি রেড মিট সমৃদ্ধ খাবার, বেশি ফ্রাইড ফুড, খুব গ্রিল চিকেন, তারপর হচ্ছে যে খুব মশলাদার খাবার দাবার, এগুলোকে আমরা পছন্দ করি। কিন্তু আমাদের মধ্যে শাকসবজি, ভেজিটেবলস খাওয়ার প্রবণতাটা কম, ফাইবার যুক্ত খাবার দাবার আমরা খুব কম খাই, পরিশ্রম কম করি, ব্যায়াম করি না, বসে থাকি, ফাস্ট ফুড বেশি খাই, বেভারেজ বেশি খাই। সো এগুলোর সাথে কোলন ক্যান্সার অ্যাসোসিয়েশন আছে, এবং এই জন্যই যেটা শিফট হয়ে যাচ্ছে, যেটা আসলে বয়স্কদের হওয়ার প্রবণতাটা ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই ধরনের লাইফস্টাইলগত চেঞ্জের কারণে এটা শিফট হয়ে যাচ্ছে। এটা দেখা যাচ্ছে যে 50 ইয়ার্স এর পরে আমরা যেটা চিন্তা করতাম এখন আর সেটা থাকছে না, সেটা দেখা যাচ্ছে 20, 30 এবং 40 এজ এর মধ্যে এরকম চলে আসতেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আপনার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু জানতে পারলাম যে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের অনেকটা পরিবর্তনের কারণেই কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে এবং ইয়াং জেনারেশনের কিন্তু এই কোলোরেক্টাল ক্যান্সার বেশি হচ্ছে বা আগে থেকে বেশি হচ্ছে। আমি একটু জানতে চাই যে উপসর্গ সম্পর্কে, যে একজন সাধারণ মানুষ বা রোগী কিভাবে বুঝবেন, কি কি লক্ষণ প্রকাশ পেলে বুঝতে পারবেন যে সে কোলন ক্যান্সারে আক্রান্ত বা কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত? খুব সহজভাবে যদি বলি, কোলন ক্যান্সার খুব যদি আর্লি স্টেজে থাকে, আর্লি স্টেজে কোনো সিমটম না নিয়েও আসতে পারে, কোনো সিমটম নেই, সিমটম ছাড়া প্রেজেন্ট করতে পারে। যত সময় গড়াতে থাকে এবং টিউমারের সাইজ বড় হতে থাকে, এবং তত আমাদের উপসর্গগুলো প্রকাশ পেতে থাকে। খুব যদি 1 নাম্বার 2 নাম্বার এরকম ভাবে বলতে যাই, যেমন হচ্ছে যে আমাদের যে বাউল হ্যাবিট, দেখা যাচ্ছে যে হয়তো আমার রেগুলার যে বাউল হ্যাবিট, হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমার বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, আমার ঠিকভাবে বাউল ক্লিয়ার হচ্ছে না, টয়লেটে যাচ্ছি কিন্তু বাথরুম হচ্ছে না, তারপরে অথবা খুব বারে বারে খুব লুজ মোশন হচ্ছে,
হঠাৎ চেঞ্জ যদি বাওয়েল হ্যাবিট আমরা লক্ষ্য করি, এটা একটা খুব বড় সিগনিফিকেন্ট আমরা বলবো সিমটম। অথবা আমি যদি লক্ষ্য করলাম যে আমার স্টুলের সঙ্গে ব্লাড যাচ্ছে, পেইনলেস, কোন পেইন নাই, কিন্তু ব্লাড আমি লক্ষ্য করলাম যে স্টুলের সঙ্গে ব্লাড যাচ্ছে। অথবা আমার পেটের মধ্যে খুব ব্যথা ব্যথা করছে। হ্যাঁ, এই ধরনের যদি দেখি যে প্রায়ই আমার পেটের মধ্যে ব্যথা ব্যথা করে, পেটটা ফাঁপা ফাঁপা লাগে, পেটটা মনে হয় যেন পুরোপুরি ইভাকুয়েট হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, আমার টয়লেটটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, এগুলা খুব গ্রস। এছাড়া যদি আরো প্রোগ্রেশন হতে থাকে, যেমন আরো অনেক সময় দেখা যায় এগুলো কিছু নাই, কিন্তু কিছু কিছু যেমন বিশেষ করে যদি রাইট সাইডেড কোলন ক্যান্সার হয়, দেখা যাচ্ছে কোনো সিমটমই নাই, কিন্তু খুব ধীরে ধীরে উনি উইক হয়ে যাচ্ছেন, ফ্যাকাশে হয়ে যাচ্ছেন, রক্ত শূন্যতা দেখা যাচ্ছে, ক্লান্তি, অবসাদ অনুভব করতেছেন। তো ব্লাড টেস্ট করে দেখা গেল যে ওনার হিমোগ্লোবিন অনেক কম। হঠাৎ করে লক্ষ্য করা গেল যে ওনার হিমোগ্লোবিন অনেক কম। এই ধরনের ফিচার নিয়ে আসতে পারে। অথবা খাদ্যে অরুচি, ক্ষুধামন্ধা, পেটের মধ্যে ব্যথা, পেটের মধ্যে অস্বস্তি, এই ধরনের ফিচার থাকে। আবার যদি খুব লেট স্টেজে হয়ে যায়, অনেক সময় এরকম হয় যে আমাদের পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে যে একবারই খাদ্য নালী অবস্ট্রাকশন হয়ে গেছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসে। তখন অপারেশন, ইমার্জেন্সি অপারেশন করতে গিয়ে তখন ধরা পড়ে যে ওনার একটা টিউমার ছিল, যে টিউমারটা বড় হতে হতে একবারে হয়তো খাদ্যনালীকে ব্লক করে ফেলছে। অথবা অনেক সময় এরকম এরকম ইমার্জেন্সি সমস্যা নিয়ে আসেন যে খাদ্যনালী ফুটা হয়ে গেছে, পারফোরেশন, ইন্টেস্টিনাল পারফোরেশন নিয়ে আসে, এরকম নিয়ে আসে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে খুব লেট স্টেজ। কিন্তু যদি আর্লি স্টেজ আমি বলি যে অ্যাবডোমিনাল পেইন, অল্টার বাউল হ্যাবিট, মানে বাউল হ্যাবিটটা পরিবর্তন হয়ে গেছে, হয় কনস্টিপেশন অথবা লুজ মোশন, অথবা স্টুলের সাথে রক্ত যাচ্ছে, পেটের মধ্যে খুব ব্যথা করছে, এই ধরনের যদি ফিচার থাকে, তাহলে আমি বলবো যে একজন পেশেন্টের নিকটস্থ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত এবং থরলি চেক করা উচিত যে উনি কোনো মানে ক্যান্সার জাতীয় কোনো সমস্যা বা অন্য কোনো প্রবলেমের মধ্যে আক্রান্ত কিনা। এই যে প্রাথমিক পর্যায়ে এবং অ্যাডভান্স স্টেজ, হ্যাঁ, পরবর্তী পর্যায়গুলো যখন মেটাসিস হচ্ছে, কি লক্ষণগুলো প্রকাশ পায়, আপনি কিন্তু খুব সুন্দর করে বললেন। প্রাথমিক পর্যায়ে যখন রোগীরা এই ধরনের উপসর্গ নিয়ে আসেন, তখন আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে? ভেরি আর্লি স্টেজে যদি আসে, আসলে ভেরি আর্লি স্টেজে আসলে আমরা তো প্রথমেই কোনো ইনভেসিভ প্রসিডিউরে যাই না। আমরা প্রথমে বলবো যে একটা সিবিসি ব্লাড টেস্ট করে দেখতে দিই ওনার হিমোগ্লোবিন কম কিনা। যেটা আমি আগে বললাম যে অনেক সময় পেশেন্টরা আসে খুব দুর্বলতা, উইকনেস, পেটটা একটু অস্বস্তি লাগছে, এই ধরনের ফিচার, কোনো ক্লিয়ার কাট সিমটম বা কোনো একবারে এরকম সাইন নিয়ে আসেন না। তো আমাদের উচিত যে প্রথমে একটা সিবিসি করে দেখা, যে সিবিসি করে যে ওনার হিমোগ্লোবিন কম কিনা, একটা আল্ট্রাসোনোগ্রাম করা, আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন, এবং এগুলোতে যদি কোনো কিছু প্রবলেম পাওয়া যায়, তখন আমাদেরকে সার্চ করা উচিত যে ওনার হিমোগ্লোবিনটা কমে গেল কেন। এই জন্য আমাদেরকে ওনার হিস্ট্রি নেওয়া উচিত এবং একটু থরলি এক্সামিনেশন করা উচিত। এরপরে যদি সাসপেক্টেড হয়, তাহলে আমাদের একটা কোলোনোস্কোপি করা উচিত, কারণ এটা হচ্ছে আসলে গোল্ড স্ট্যান্ডার্ড টু ডায়াগনোস এন্ড এক্সক্লুড কোলোরেক্টাল ক্যান্সার। কোলোনোস্কোপি করে আমরা খুব আর্লি যদি কোনো পলিপ অথবা আলসারেশন অথবা কোনো ম্যাস লেশন দেখতে পাই, মানে যিনি করবেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা সার্জন যিনি করবেন, উচিত হচ্ছে যদি সাসপেক্টেড কোনো লেশন পাওয়া যায় বা লেশন পাওয়া যায়, তাহলে ওখান থেকে বায়োপসি নেওয়া। বায়োপসি নিয়ে এটাকে কনফার্ম করা যে এটা কি মেলিগন্যান্ট লেশন, ওয়েদার ইট ইজ মেলিগন্যান্ট অর বিনাইন লেশন। অনেক সময় বিনাইন পলিপও থাকতে পারে। তো এই জন্য এই ধরনের কোনো যদি ফিচার থাকে, তাহলে ফার্স্টলি আমাদেরকে নন ইনভেসিভ কিছু টেস্ট করার পরে যদি সন্দেহ হয়, দেন আমাদের একটা কোলোনোস্কোপি করে এটাকে এক্সপ্লোর করা উচিত যে আমাদের কোনো মানে বেরিংস আছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে যে যদি ফ্যামিলিতে কারো পলিপের হিস্ট্রি থাকে, বা আমার বাবা মা, ভাই বোন অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা, তাদেরও যদি থাকে, তাহলে তাদেরকে কিন্তু আসলে আরো প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ নর্মাল পিপলের চেয়ে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের রিস্ক কিন্তু অনেক অনেক বেশি। সো আমাদের মনে হয় যে যাদের ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে বোঝাচ্ছি বাবা মা, ভাই বোন অথবা আমার ছেলে মেয়ে, যদি এই ধরনের হিস্ট্রি থাকে ক্যান্সারের অথবা পলিপের, তাহলে তাদেরকে কিন্তু আহ অবশ্যই কোলোনোস্কোপি করে এটা এক্সপ্লোর করা উচিত যে তারাও এই ধরনের সমস্যা আক্রান্ত কিনা। এই যে আপনি পরীক্ষা-নিরীক্ষার কথা বললেন এবং লক্ষণগুলোর কথা কিন্তু খুব সুন্দর করে বললেন। আমি একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা আপনাদের কাছে যখন আসেন, তখন চিকিৎসাটা কিভাবে দেওয়া হয় বা চিকিৎসার ধরনটা কেমন হয়? আচ্ছা,
এটা বলার আগে আসলে বলা উচিত যে আমাদের প্রিন্সিপালটা কি, আমরা কিভাবে চিকিৎসাটা করি। প্রথমে আমরা যেটা করা হয় কোলোরেক্টাল ক্যান্সারের, এটা আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সার্জন, অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, রেডিওথেরাপিস্ট, প্যাথোলজিস্ট, সবার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু লাগে। একটা ক্যান্সারের চিকিৎসা কেউ একা একা করতে পারে না, এবং একা একা করা উচিত নয়, এবং সম্ভব নয়। যেটা হওয়া উচিত যে ধরেন প্রথমেই যদি পলিপ অথবা আলসারেশন অথবা কোনো ম্যাস লিশন থাকে কোলনের মধ্যে, এবং কোলোনোস্কোপি করার পরে যদি হিস্টোপ্যাথোলজিতে এটা বলে যে এটা মেলিগন্যান্সি, সো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে আমরা এটাকে ডিজিজ যে এক্সটেন্ট এবং স্টেজিং ওয়ার্কআপ করি, যে আসলে এটা কতটুকু পর্যন্ত ছড়িয়েছে, কতটুকু ডেপথ, এবং এটা কতটুকু বিস্তার, এটা কি লিভারে পর্যন্ত গিয়েছে, কি মেটাস্টেটিক নাকি লোকালাইজড, এটা এগুলাকে আমরা ওয়ার্কআপ করে দেখি আরো কিছু টেস্টে করার মাধ্যমে। এটার জন্য আমাদের যদি রেক্টা হয়ে থাকে আমরা বলবো যে পেলভিক এমআরআই উইথ কন্ট্রাস্ট, অথবা যদি অ্যাবডোমিনাল হয়ে থাকে তাহলে সিটি স্ক্যান, যদি কোলনে হয়ে থাকে তাহলে আমরা বলছি সিটি স্ক্যান, এক্স রে, এগুলো বুকের এক্স রে, এবং আদারও কিছু সিম্পল কিছু ব্লাড টেস্ট করে আমরা এটাকে অ্যাসেস করার চেষ্টা করি যে এটা কোন স্টেজে আছে। স্টেজিং ওয়ার্কআপটা খুব ইম্পর্টেন্ট। এখন যদি খুব আর্লি স্টেজে হয়ে থাকে, দেখা যাচ্ছে লোকালাইজড ডিজিজ বলতে বোঝাচ্ছি যে এই ক্যান্সারটা শুধুমাত্র কোলনের মধ্যে সীমাবদ্ধ আছে, অন্য কোথাও এটা ডালপালা ছড়ায়নি, যেমন লিভারে যায়নি বা অন্য কোথাও যায়নি, ফুসফুসে যায়নি, লোকালাইজড। লোকালাইজড হয়ে যদি থাকে এবং আমরা যেটা খুব আর্লি স্টেজ 1 অথবা 2, তাহলে আমরা বলবো যে আগে এটাকে সার্জারি করার জন্য অ্যাডভাইস করা হয়। এটা আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড গঠন করে এটাকে মানে কমপ্লিট প্ল্যান অফ ম্যানেজমেন্টটাকে সেট করা উচিত। তাহলে আগে হচ্ছে, তাহলে তখন সার্জারি করতে হয়, এবং সার্জারি করার পরে কিছু রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট করা হয়। রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট করার পরে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে তার পরবর্তী কেমোথেরাপি লাগবে কি লাগবে না। এটা এইটা আমি বলছি মেইনলি কোলন ক্যান্সারের ক্ষেত্রে। যদি রেক্টাল ক্যান্সার হয়, রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এরকম অনেক সময় দেখা যায় যে T2 অনওয়ার্ডস অথবা নোড পজিটিভ থাকে ইয়েতে, এমআরআই তে, সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ গাইডলাইন অনুযায়ী রুলস হচ্ছে যে আগে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দাও, সেটা কেমোথেরাপি হোক অথবা রেডিওথেরাপি হোক। নিউ অ্যাডজুভেন্ট কেমো রেডিওথেরাপি দেওয়ার পরে সার্জারি করা লাগে। আসলে এই জিনিসটা ব্যাপার নাই, এটা হচ্ছে যে সম্মিলিতভাবে স্টেজিং ওয়ার্কআপ করার পরে একটা টিউমার ফর্ম করে এটার কমপ্লিট ডিসিশনটা নেওয়া মানে উচিত, যে কোনটা আগে করতে হবে, যে সার্জারি আগে করতে হবে না কেমোথেরাপি আগে না রেডিওথেরাপি আগে, এবং সিকোয়েন্সটাকে এইভাবে এরকম সাজানো উচিত। তাহলেই আসলে বেটার আউটকাম পাওয়া যায়। আমরা কিন্তু বুঝলাম যে এই কোলোরেক্টাল ক্যান্সারটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে বিভিন্ন ডিসিপ্লিন এখানে ইনভলভড আছে এবং চিকিৎসাটা ওভাবেই দেওয়া হয়ে থাকে। আপনি কেমোথেরাপি, রেডিওথেরাপির কথা বলছিলেন। আমাদের বাংলাদেশের এই কোলোরেক্টাল ক্যান্সারে যারা আক্রান্ত আছেন তাদের চিকিৎসার আসলে সম্ভাবনা সম্পর্কে একটু জানতে চাই। যে সবাই তো জানে যে যখনই ক্যান্সার হয় সবার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়, এবং পরবর্তীতে এই চিকিৎসা গ্রহণের পরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা তাদের কিন্তু প্রথম প্রশ্ন থাকে এই বিষয়টাতেই। আমি একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার সম্ভাবনা কতটুকু? আলহামদুলিল্লাহ, আমি বলবো যে মানুষের মধ্যে যে ভয়টা কাজ করে, আমাদের ভিউয়ারদের এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য যা যা প্রয়োজন, সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, সবগুলার ফেসিলিটি আমাদের দেশে যথেষ্ট পরিমাণে আছে। যদিও রেডিয়েশনের ফেসিলিটি একটু কম, আমি বলবো যে সরকারি পর্যায়ে এখন এটাকে আরো ডেভেলপ করা উচিত, কিন্তু চিকিৎসা করা ইজ পসিবল, এবং আমাদের দেশে ভালো চিকিৎসা হচ্ছে। এবং রোগীরা এই ধরনের ক্যান্সারে যারা আক্রান্ত, তারা যদি গাইডলাইন অনুযায়ী এবং সঠিকভাবে চিকিৎসাটা সম্পূর্ণ করে, তাহলে আমি বলবো যে এটা 100% কিউরেবল একটা ডিজিজ। মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে যে একটা ভয় কাজ করে, যে ক্যান্সার মানে মৃত্যু, ক্যান্সার হলে আমি আর বাঁচবো না, ক্যান্সার হওয়া মানে এটা চিকিৎসা নাই, আমার হোপ নাই, আমাকে দেশে বাইরে যেতেই হবে। আসলে এই ধরনের কোনো কিছু এটা সত্য নয়। আমি বলবো যে ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে, অবশ্যই এটা কিউরেবল ডিজিজ। এবং কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এটা তো 100% আমি বলবো, যদি আর্লি স্টেজে ধরা পড়ে, অনেক ক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি প্রয়োজন হয় না যদি কোলন ক্যান্সার হয়ে থাকে, খুব আর্লি স্টেজে হয়। অনেক সময় সার্জারি ইজ এনাফ, এবং তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপির প্রয়োজন হয় না অনেক সময়। আর যদি প্রয়োজন হয় তাহলে কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়ার পরেও এরকম আর হয়তো এটা রিকারেন্স হওয়ার চান্স খুবই কম। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট ফেসিলিটি আছে। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে গভর্নমেন্ট যারা যদি কেউ থাকে, মানে সেই স্টেক হোল্ডার,
আমি বলবো যে তাদেরকে আসলে এগিয়ে আসা উচিত। আমাদের রেডিওথেরাপির রিলেটেড ফেসিলিটি গুলা এখনো অত বেশি না, আমাদের রোগীরা অনেক কিউতে মানে দাঁড়াতে হয়। রেডিওথেরাপির ফেসিলিটিটা এখন আমাদের দেশে পর্যাপ্ত না, তো এটার জন্য আর কাজ করা করতে হবে। কিন্তু বাকি অন্যান্য যেগুলি বলবো যে সার্জারি, কেমোথেরাপি, ড্রাগস, এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি। সো এটা আমাদের দেশে চিকিৎসার যোগ্য, এবং এই জন্য দেশে বাইরে যেতে হবে চিকিৎসার জন্য, এই ধারণাটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের দেশে অনেক রোগীদের মধ্যে এই মানসিকতা কাজ করে যে ক্যান্সার হয়েছে, তো এইটার চিকিৎসা আমাদের দেশে সম্ভব না, তো আমাদের এটার জন্য দেশে বাইরে যেতে হবে। আমি অনেক রোগী এরকম পেয়েছি, জমি জমা ভিটে বাড়ি বিক্রি করে আমার কাছে এসছেন এবং বলছে যে স্যার আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদেরকে দেশে বাইরে যেতে পারি, মানে তাদের ভিসা পেতে সুবিধা হয়, আমি যদি একটু লিখে দেখি। আমি তাদেরকে বুঝিয়েছি যে দেখেন এটা তো আমাদের দেশে সম্ভব, কিন্তু আসলে মাইন্ড, এটা অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানে মানুষের মাইন্ড সেটআপটাকে চেঞ্জ করা। এই জন্য আমি বলবো যে আমাদের মানুষদের মধ্যে এই কনসেপ্টটা গ্রো করার চেষ্টা করা উচিত, আমাদের ডক্টরদের এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, যে না আমাদের দেশে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসা, শুধু কোলোরেক্টাল না, আমি বলবো যে অন্যান্য সব ধরনের ক্যান্সারের চিকিৎসা করার ফেসিলিটি আছে এবং এটা সম্ভব এবং হচ্ছে, এবং রোগীরা সুস্থ হচ্ছে। সো এটা একটা মানে অযথা বিষয় বা অপ্রয়োজনীয় বিষয় যে আমাকে এই ক্যান্সার চিকিৎসা করার জন্য দেশের বাইরে যেতেই হবে। আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই যে চিকিৎসা যখন নিচ্ছে, চিকিৎসা পরবর্তী ফলো আপে কিন্তু অনেক রোগীদের মধ্যেই দেখা যায়, যেহেতু একটা ব্যয়বহুল চিকিৎসা হয়ে থাকে কোলোরেক্টাল ক্যান্সার, বা যেহেতু একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, ফলো আপের বিষয়ে অনেকটাই অনীহা দেখা যায় অনেক রোগীর ক্ষেত্রে। ফলো আপটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে? অবশ্যই ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কেননা হচ্ছে যে যে কোনো ক্যান্সারই আমরা যত ভালো চিকিৎসা করি না কেন, আহ, বিশেষ করে যদি একটু লেট স্টেজে হয়ে থাকে বা মেটাস্টেটিক কেস হয়ে থাকে, মেটাস্টেটিক কেসের ক্ষেত্রে বা যে সমস্ত ক্যান্সার গুলো অলরেডি ছড়িয়ে পড়েছে লিভারে অথবা ফুসফুসে, বা যে অর্গানে আছে সেই অর্গান ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কখনোই এই কথা বলবো না যে এটা কিউরেবল, মানে কিউর হয়ে যায়। এটাকে সাপ্রেসেবল, কন্ট্রোলেবল, যেরকম ভাবে ডায়াবেটিস, প্রেশারকে কন্ট্রোল করে মানুষ দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তো কোলন ক্যান্সারের ক্ষেত্রেও এটা এই ধরনের কথাকে প্রয়োগ করা যায় যে এটাকে সাপ্রেস করে, কন্ট্রোল করে দীর্ঘদিন পর্যন্ত মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু তারপর আমরা কখনোই বলবো না যে যদি স্টেজ 4 ডিজিজ হয়ে থাকে যে এটা কিউরেবল, এটা কিউর হয়ে গেছে, কখনোই আসবে না। হতে পারে যে আমাদের কেমোথেরাপি দেওয়ার পরে, সার্জারি করার পরে বা রেডিয়েশন পাওয়ার পরে কোনো ভিজিবল ক্যান্সারের লেশন দেখা যাচ্ছে না, ইমেজিং এ, সিটি স্ক্যানে বা এমআরআই দেখা যাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে ক্যান্সার চলে গিয়েছে। এই জন্য আমাদেরকে রেগুলার একটা ফলো আপের মধ্যে অবশ্যই থাকা উচিত। আমাদের নিয়মিত কিছু ব্লাড টেস্ট, কিছু মার্কার, টিউমার মার্কার আমরা অ্যাডভাইস করে থাকি, কিছু ইমেজিং বলে থাকি, সিটি স্ক্যান, এমআরআই, কখনো কখনো এবং ইয়ারলি কোলোনোস্কোপি কথা বলে থাকি। এটা স্টেজ ওয়াইজ, এক একটা স্টেজের জন্য এক এক ফলো আপের শিডিউলটা এক এক রকম। তবে যেটাই হোক, আমরা বলবো যে ফলো আপ তো অবশ্যই দরকার, আর বিশেষ করে স্টেজ যত আপগ্রেড হবে তত ফলো আপটা ক্লোজ মনিটরিং করতে হয়। আর্লি স্টেজের ক্ষেত্রে একটু ডিউরেশন বেশি দিয়ে ফলো আপ করার প্রয়োজন। যদি যত লেট স্টেজ হতে থাকে বা স্টেজ 4 হতে থাকে, তাহলে এই মনিটরিংটা, এই ফলো আপটা আরো খুব ক্লোজলি হয়তো মানে হতে হবে, হয়তো 3 মাস, 6 মাস এর মধ্যে আমরা কিছু টিউমার মার্কার, ইমেজিং, কোলোনোস্কোপি এগুলা করে আমরা রোগীদেরকে দেখা করতে বলি। অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য সার্বিকভাবে আপনার কি পরামর্শ থাকবে? সাধারণভাবে পরামর্শ হচ্ছে যে আমি খুব জোর দিয়ে বলতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে যথেষ্ট সুবিধা আছে। বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা করা যায় এবং করা হচ্ছে এবং মানুষ সুস্থ হচ্ছে। এই আত্মবিশ্বাস যেন আমাদের রোগীরা গেইন করে। আরেকটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলকে যদি আমরা মানে পরিবর্তন করতে পারি, আইডিয়াল স্বাস্থ্যকর জীবনযাত্রা যদি আমরা যাপন করতে পারি, তাহলে কোলোরেক্টাল ক্যান্সারকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি, অনেকাংশে অ্যাভয়েড করতে পারি। 80% কজ অফ কোলোরেক্টাল ক্যান্সার বলবো যে এগুলো এনভায়রনমেন্টাল, লাইফস্টাইল রিলেটেড, 20% হচ্ছে জেনেটিক। তো আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে একটা সময় বের করে নিই, যে সময়টা হাঁটাহাঁটি করবো, এক্সারসাইজ করবো, আমরা পর্যাপ্ত পরিমাণে পানি, শাকসবজি, ফলমূল এগুলা খাবো, আমরা ফাস্ট ফুড, বেশি পরিমাণে মিট, রেড মিট, প্রসেস ফুড এগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো বা কম করে খাবো। এখন যেটা খাচ্ছি এটা এরকম ভাবে খাবো না, আহ আমাদের এই জিনিসটাকে একটু কমায় দেওয়া, এবং আমাদের প্রসেস ফুড গুলাকে আমরা অ্যাভয়েড করা।
এগুলা যদি আমরা করি তাহলে কিন্তু, এবং রেগুলার হেলথ স্ক্রিনিং, যার যদি সম্ভব হয়, যদি মানে সন্দেহ হয় যে আমার কোনো চেঞ্জ হচ্ছে, আমি শরীরের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছি, আমার বাওয়াল হ্যাবিটটা একটু অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, আমার স্টুলের সাথে রক্ত যাচ্ছে, আমার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, আমার শরীরের ওজন কমে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, তাহলে আমাদেরকে অবশ্যই ক্যান্সার স্ক্রিনিং করা উচিত এবং ডাক্তারের কাছে যেয়ে আমার প্রবলেমটাকে ফাইন্ড আউট করা উচিত। যদি আর্লি স্টেজে ধরা যায় তাহলে আমরা বলবো যে এটাকে সম্পূর্ণ নিরাময়যোগ্য। সো আমাদের রোগীদের কাছে বা দর্শকদের কাছে অ্যাডভাইস হবে এইটাই যে আমরা স্বাস্থ্যের ব্যাপারে দেখা যায় যে প্রাথমিক অবস্থায় খুব অবহেলা করি, কিন্তু যখন রোগটা ধরা পড়ে তখন মানে খুব হাপিত্যেশ কাল করি। বিলম্ব না করে যদি অবশ্যই জি, চিকিৎসকের জি, শরণাপন্ন হতে হবে। জি। কাল বিলম্ব না করে আর্লি স্টেজে অবশ্যই আমরা রোগটা চিকিৎসকের। অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য। আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সার জয়ের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।